এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দরজাটা খোলা কেন? তাহলে কি কেউ বাড়িতে এসেছে? আচ্ছা শোনো না, তুমি ওই তোমার বন্ধু আছে না শানা, ওর বাড়ি থেকে একটু খেলা করো, আমি আসছি। হ্যাঁ, একটু পর তোমার নিতে যাও, আসতে। হ্যাঁ, মনোজ, 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 মনোজ। সাল 2023, জলপাইগুড়ি শহরের এক বিখ্যাত ব্যবসায়ী মনোজ মজুমদারের স্ত্রী কেয়া মজুমদার তাদের একমাত্র মেয়ে রায়াকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসে দেখেন যে তাদেরই ড্রয়িং রুমে পড়ে রয়েছে মনোজবাবুর রক্তাক্ত মৃতদেহ, আর তারই দেহের পাশে পড়ে রয়েছে একটি পিস্তল ও একটি গুলির খোল। মনোজবাবুর মৃত্যু কেন ঘটল? আচ্ছা, এটা কি খুন? যদি খুন হয়ে থাকে তাহলে কে বা কারা মনোজবাবুকে মারল? আর যদি আত্মহত্যাই করে থাকেন তাহলে মনোজবাবু কেনই বা সুইসাইড করলেন? চলুন দেখি আজকের কি ঘটেছিল পর্বে। রাধিকা, একটা গুলির খোল। স্যার, হ্যাঁ, পিস্তল, কিন্তু এইরকম একটা বড় ব্যবসায়ীর কাছে পিস্তল আসলো কোত্থেকে? সেটা তো আমি ভাবছি। স্যার, আপনার কি মনে হয় এটা সুসাইড না হোমিওসাইড? দেখো, প্রাথমিক অবস্থায় কিছু বোঝা যায় না। স্যার, আমি ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্টকে ফোন করে দিয়েছি। ও, ভেরি গুড। ওরা আসুক, তারপর দেখা যাক। তাছাড়া আমরা এক কাজ করি, আমরা ওই ওনার ওয়াইফের সঙ্গে একটু কথা বলি। চলো চলুন স্যার। তোমরা এখানে থাকো। ম্যাডাম, এই সময় আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি সত্যিই দুঃখিত, কিন্তু কি করি বলুন, আমাদের কাজ তো করতেই হবে। সবারই এখন আর ডিস্টার্ব। আই এম সরি, আপনার মনের অবস্থা বুঝতে পারছি, তবে আপনাকে এইটুকুনি বলতে পারি, যে বা যারা এর জন্য দায়ী, আমি আপ্রাণ চেষ্টা করবো অপরাধী যেন কঠোর শাস্তি পায়। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলুন তো, এটা খুন নাকি আত্মহত্যা? আপনার কি মনে হয়? আমার স্বামী আত্মহত্যা করার মতো মানুষ ছিল না অফিসার, আর তাছাড়া আত্মহত্যা করার তো কোনো কারণও ছিল না। কারণ ছিল না এটা আপনি কি করে বলছেন? এই তো কদিন আগের ঘটনা। এই, অনেক তো রাত হলো, ডিনার করবে না? চলো ডিনার করবে, চলো। শোনো, আমার পাশে এসে একটু বসো না প্লিজ। আরে আমার এখনো হাতে অনেক কাজ, এখনো খাবারটা গরম করা বাকি। ওটা পরে হবে, বসো বলছি। আচ্ছা বলো, কি বলবে? আমি অনেকদিন ধরে কি ভাবছি তোমাকে একটা কথা বলবো। আমি আরো দুটো চা বাগান কিনবো বলে ঠিক করেছি। আরো দুটো চা বাগান? শুধু শুধু কি দরকার মনোজ? দরকার আছে কেয়া, দরকার আছে। আমার আরো টাকার প্রয়োজন। এত
টাকা নিয়ে কি হবে মনোজ? আমরা তো বাড়িতে মাত্র 4টে প্রাণী। মায়ের ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য অনেক টাকার দরকার কেয়া। সেটা দরকার, কিন্তু তাছাড়া মাকে আমাকে যে করেই হোক বাঁচাতেই হবে। এটাও তো ছোট, আমি চাই না ও জীবনে কোনো কষ্ট পাক। ছোটবেলায় আমি অনেক কষ্ট করেছি, কেন কোনো কাজ নেই যে আমায় করতে হয়নি। আমি চাই না আমার মেয়ে লাইফে সেই কষ্টগুলো পাক, ও কোনোভাবে অভাবে থাকুক। থাক না, কেন আজকে শুধু শুধু এসব কথা? না কেয়া না, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অন্যকে লুটে নেওয়ার জন্য ওত পেতে বসে রয়েছে। তারা মানুষকে চেটে চুষে খেয়ে ছিবড়ে করে ফেলে দিতে ওস্তাদ। তোমার কি হয়েছে বলতো মনোজ? দরকার ফুরিয়ে গেলে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে একেবারে সিদ্ধহস্ত। কেন এসব কথা বলছো? বলছি তার কারণ যত দিন যাচ্ছে আমি বুঝতে পারছি ফ্যামিলির ওপর কেউ না। তাই আমি ঠিক করেছি। কি ঠিক করেছো? আমি ঠিক করেছি তোমাদের দুজনকে জীবনের সব আনন্দ দেব, সব সুখ দেব। আর পুজোর পর তোমাদেরকে নিয়ে দুবাই ঘুরতে যাব। দুবাই হঠাৎ? দেখো, বিজনেস ট্রিপে তো আমি 3বারের মতো দুবাই বা বিলেতে গিয়েছি, কিন্তু তোমরা তো ফরেন দেখোনি। তাই ভাবছি পুজোর পরে টুক করে 3জনে মিলে যদি দুবাই ঘুরে আসি। ঠিক আছে, সেসব পরে হবে। এখন তুমি খাবে, চলো, অনেক রাত হলো, পরে ভেবে দেখা যাবে এসব। ঠিক আছে, আমি খাবার গরম করছি, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। তো হঠাৎ করে এসব বলার কারণ কি? আমি সত্যি জানি না, কিন্তু আমি জানার চেষ্টা করেছিলাম। ওকে আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও কোনো উত্তর দেয়নি আমাকে। আপনারা কি গিয়েছিলেন দুবাই? হ্যাঁ, ওই কটা দিন আমরা চুটিয়ে আনন্দ করেছিলাম। কিন্তু 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 কি? কিন্তু দুবাই থেকে আসার পর থেকে না, ও কেমন যেন বদলে যেতে লাগলো। বদলে যেতে লাগলো মানে কি রকম বলুন তো? আমাকে না বললে হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যেত। তারপর বাড়ির বাইরে গেল না, বেশিরভাগ সময় ওর ফোনটা সুইচ অফ রাখতো। আর 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 কি? ইদানিং ও ড্রিঙ্ক করাটাও অনেক বাড়িয়ে দিয়েছিল। তারপর কাল রাত্রে কি গো? এই, তুমি ঘুমোবে না? কি গো, কি হলো? কেয়া, রাতের পৃথিবীটা কি সুন্দর না? কোনো শব্দ নেই, ভিড় নেই, ঝামেলা নেই, ঝগড়া নেই, অশান্তি নেই, সব কিরকম শান্ত। হ্যাঁ, কিন্তু আচ্ছা কেয়া, একটা কথা বলবে? বলো। তুমি রায়াকে একা মানুষ করতে পারবে না? মানে? তুমি আমার ব্যবসাগুলো একা সামলাতে পারবে না? আরে এসব কি বলছো তুমি? এই রেয়াকে আমি একা কেন মানুষ করতে যাব? আর তোমার এই এত ব্যবসা, এগুলো আমি একা সামলাবো কেন? ধরো আমি যদি কোথাও চলে যাই। চলে যাবে? কোথায় যাবে? জানি না। এই মনোজ, কি ঘুরছে তোমার মাথায়? হ্যাঁ, এত হেয়ালি করে কেন কথা বলছো তুমি? ছাড়ো, বাদ দাও, চলো শুয়ে পড়ি। মনোজ মনোজ মনোজ,
কি হয়েছে আমাকে সত্যি করে বলো, তুমি কি কোনো সমস্যার মধ্যে আছো? কি হলো? স্ট্রেঞ্জ। এখন বুঝতে পারছি ও কাল রাতে কেন এই কথাগুলো বলেছিল। আচ্ছা, আপনাদের বাড়িতে মেম্বার কজন? 3 জন। আর 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 আমার শাশুড়ি মা থাকতেন, কিন্তু ইদানিং উনি স্টেজ 4 ক্যান্সারে আক্রান্ত হয়ে নার্সিংহোমে ভর্তি ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, মনোজবাবুর দেহের পাশ থেকে যে পিস্তলটা পাওয়া গেছে ওটা কি মনোজবাবু? আমি এটা ওর হাতে আগে কোনোদিন দেখিনি স্যার। হয়তো রিসেন্টলি ওটা উনি কিনেছিলেন বা অন্য কারোর কাছ থেকে জোগাড় করেছিলেন। জানি না, হতে পারে, আমি কিচ্ছু জানি না। তো আপনার হাজব্যান্ডের কোনো শত্রু ছিল কি? শত্রু? হ্যাঁ, দেখুন এত বড় ব্যবসায়ী, শত্রু থাকাটা স্বাভাবিক, তাই না? না না, আমার স্বামী খুব হাসি খুশি আর দিল খোলা গোছের মানুষই ছিলেন। ও কোনো শত্রু থাকতে পারে না অফিসার। হয়তো ছিল, আপনি জানতেন না। আমি জানি না অফিসার, সেরকম কেউ থাকলে আমাকে একবার না একবার ঠিক বলতো। আর বন্ধু বান্ধব? ঘনিষ্ঠ বন্ধু বলতে একমাত্র অলোকদাই ছিল সব থেকে কাছের। অলোকদাকে? অলোক পোদ্দার, উনিও একজন বিজনেসম্যান, আমার হাজব্যান্ডের ছোটবেলাকার বন্ধু। কোথায় থাকেন অলোক পোদ্দার? কৃষ্ণপল্লীতে। আসলে আমার স্বামী আর অলোকদা আগে পার্টনারশিপে একসঙ্গে ব্যবসাও করতেন। ইদানিং না ওদের মধ্যে যে যোগাযোগটা ছিল সেটা অনেকটা কমে এসেছিল। ইনফ্যাক্ট আমি আমার হাজব্যান্ডকে এখন অলোকদার কথা বললেও না ও খুব ডিস্টার্ব হতো, মানে খুব বিরক্ত হতো, রেগে যেত। তার কারণ? আমি জানি না, আমি জিজ্ঞেস করেছিলাম অনেকবার, উত্তর পাইনি। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ না। বুঝেছি। রাধিকা। ইয়েস স্যার। ভালো করে শোনো, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এসে দেখো আর বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। আরেকটা কথা, ওই অলোক পোদ্দারের সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো। মনোজবাবুর অস্বাভাবিক খুনের ঘটনায় তার স্ত্রী কেয়া দেবীর সঙ্গে কথা বলে আমরা জানতে পারি তিনি সম্প্রতি প্রচন্ড মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কিন্তু কেন এই মানসিক চাপ? ব্যবসা সংক্রান্ত কারণে তার মানসিক চাপ থাকাটা অস্বাভাবিক নয়। আর যদি এটা হোমিসাইড হয়ে থাকে বা খুনের ঘটনা হয়ে থাকে, তাহলে কে বা কারা মনোজবাবুকে খুনটা করলেন, এই প্রশ্ন বারবার আমাদের মনে উঠে আসছে। যাই হোক, মনোজবাবুর স্ত্রীর জবানবন্দিতে আমরা তার ছোটবেলার বন্ধু অলোক পোদ্দারের নামটা খুঁজে পাই। এই অলোকবাবুর সঙ্গে কথা বলাটা আমাদের খুব জরুরি হয়ে পড়েছিল। চলুন দেখি ঠিক কি হলো। আমি আর মনোজ দুজনেই সেই স্কুল থেকে বন্ধু। দুজনের বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। আমরা দুজনেই গরিব ঘরের ছেলে ছিলাম, কিন্তু দুজনেই আমরা জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখতাম, খুব বড় লোক হওয়ার। আমরা জীবনে ওই সময়টা অনেক কষ্ট করেছি জানেন। এমনকি আমরা দুজনে মিলে চায়ের দোকানও দিয়েছি, গাড়ি ধোয়ার কাজ করেছি। বলতে পারেন হেন কোনো কাজ নেই যে ওই সময় আমরা করি না। সেই সব দিয়েই আমাদের জার্নি শুরু। তারপর এটা সেটা করতে করতে আমাদের কপাল খুলে যায়। প্রথমে আমরা গাড়ি পার্টসের ব্যবসা দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে হোটেল, রেস্টুরেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদি নানা ব্যবসা। তখন আমাদের হাতে অনেক টাকা। বুঝলি অলোক? বলে ফেল। ইদানিং আমার না সবসময় একটা জিনিস মনে হচ্ছে। কি মনে হচ্ছে শুনি একটু। মনে হচ্ছে আগে যখন আমরা গরিব ছিলাম তখন বোধহয় বেশি ভালো ছিলাম। তুই হাসছিস? হাসবো না তো কি, ভাগ বেটা, তোর নেশা হয়েছে। না রে, সত্যি বলছি। কোনটা সত্যি? ছেঁড়া জামা, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া চটি, দুবেলা আধপেটা খেয়ে থাকা, এগুলো সত্যি? তুই কি পাগল? দেখ, মানছি সেসব দিন সত্যিই খুব কষ্টের ছিল,
কিন্তু তার মধ্যেও জীবনে একটা সুখ, একটা শান্তি ছিল ভাই। তাই নাকি? দেখ না, এখন তো হাতে টাইমই নেই একসাথে বসার, কিন্তু যখন চুপচাপ বসে ভাবি তখন মনে হয় যে এত রকম বিজনেসের চাপ, এত টেনশন কেন জানি না নিতে পারছি না রে। বিজনেসের প্রেশার নাকি বউয়ের প্রেশার? এই সত্যি করে বলতো, বিয়ের এত বছর বাদে এখন আফসোস হচ্ছে? তোমার কষ্টটা বোঝার চেষ্টা কর, মজা করিস না। আরে কামন মনোজ, তোর কিসের সমস্যা? তুই এখন একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান, তোর বাড়িতে একজন সুন্দর বউ, ডল পুতুলের মতন একজন মেয়ে, গাড়ি বাড়ি সোনা দানা, কিসের প্রবলেম তোর? সবকিছু থাকা সত্ত্বেও কোথাও যেন একটা ফাঁক, একটা অভাব রয়েই গেছে। তাই নাকি? বাবু সোনার কি এখন একটু দুষ্টুমি করতে ইচ্ছা করছে? তুই তো সবই বুঝিস। চল, তোকে আজকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? চল না। নীলিমা, আরে অলোক বাবু, আপনি? তা আজকে কোন দিকে সূর্য উঠলো যে আপনি এখানে? সূর্য তো তুমি নীলিমা। আর আমরা তোমার রূপের আলোয় ঝলসে যাই। সত্যি অলোক বাবু, আপনার সাথে আমি কথাই পারবো না। তাই নতুন মানুষটা কে শুনি? ও আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু তো বুঝলাম, তো ছোটবেলার বন্ধুর কি কোনো নাম নেই? আমার নাম মনোজ। নমস্কার মনোজ বাবু, বসুন। আর অলোক বাবু, আপনাকে কি এবার পা ধরে বসাতে হবে? আসুন আসুন, বসুন। তা বলুন, কি খাবেন? চা, কফি, লস্যি নাকি অন্য কিছু? অন্য কিছু খাওয়ার জন্যই তো তোমার কাছে আসা গো নীলিমা। আজ আমরা একটু মাল খেয়ে এসেছি, বুঝলে? চা কফি গেলে আবার বমি এসে যাবে। তুমি বরং একটু ঠান্ডা জলের ব্যবস্থা করো, কি বল? হ্যাঁ। সে কি বাবু, শুধু ঠান্ডা জল? আমি বরং দুটো গরম গরম রসগোল্লা আনি। গরম রসগোল্লার হাত থেকে আবার গরম রসগোল্লা, তাও আবার দুটো? ও, সুগার হওয়াটাও বাকি আছে, ওটা হয়ে যাবে। যাও যাও, তাই নিয়ে এসো। আচ্ছা বেশ, আপনারা বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। নীলিমাটাকে? করলার পাড়ে থাকে, সমাজপাড়া, বিধবা, সুন্দরী, বছর 30 বয়স হবে। আপনার বান্ধবী? না, ঠিক বান্ধবী নয়। তাহলে? এই জলপাইগুড়ি শহরে আমার মতন অনেক বড় ব্যবসায়ীরা ওর ঘরে রাত কাটাতে যায়। মনোজ বাবু কি নিয়মিত যেতেন? হ্যাঁ, আর সেই নিয়েই তো আমার সাথে মনোজের। কি? আসলে আমি একদিন নীলিমার ঘরে গিয়েছিলাম। এই নিন অলোক বাবু, একটু জমিয়ে পকোড়া খান। পকোড়া? আবার পকোড়া আনতে গেলে? আরে বাবা, খাচ্ছেন যখন ভালো করেই খান না। হ্যাঁ, এটা তুমি ভালো বলেছো। খাচ্ছি যখন ভালো করে জমিয়েই খাওয়া উচিত, তাই না? কিন্তু কি জানো, আমরা যারা রোজ রোজ খাই তাদের আর রোজ রোজ এই ভালো মন্দ। নীলিমা, এ কি তুই? এ কথা আমিও তো তোকে বলছি, তুই হঠাৎ এখানে কেন? নীলিমার এখানে আসতে হলে কি তোর পারমিশন নিয়ে আসতে হবে? তোকে অ্যাডভান্স জানিয়ে আসতে হবে? আমি কি তাই বলেছি তোকে? তাহলে আমাকে দেখে ভূত দেখার মতো আটকে উঠলি কেন? বিরক্ত। আমি চাই না আমি আর নীলিমা যখন সময় কাটাবো তখন আর কেউ আসুক। তাহলে তো তোর উচিত ছিল আমাকে ফোন করে জানিয়ে দেওয়া যে আজকে তুই এখানে আসছিস। আমি আর কষ্ট করে আসতাম না। যাকগে, বুঝেই যখন গেছিস এবার দয়া করে যা। ঘরের মালকিন বললে নিশ্চয়ই চলে যাব। সেই বলুক। কি নীলিমা? মানে ইয়ে কি যে বলি, মানে স্পষ্ট করে বলো, ভয়টা কিসের? আসলে আচ্ছা, আপনারা দুজনেই বসুন না, কি সমস্যা তাতে? না,
এক খাপে দুটো তলোয়ার ঢোকে না। ঠিক আছে, আমি বরং আজকে যাচ্ছি। থাক, তোকে কষ্ট করে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে দিয়ে যাই, নীলিমা কিন্তু কারোর বাপের সম্পত্তি নয়। মুখ সামলে কথা বল মনোজ, ভুলে যাস না আমি কিন্তু নীলিমাকে তোর সাথে প্রথম আলাপ করিয়েছিলাম। তুই আলাপ করিয়ে দিয়েছিস তো কি, মাথা কিনে নিয়েছিস? তুই যে এতটা অকৃতজ্ঞ আমার তো আগে জানা ছিল না। তুই যে এতটা হিংসুটে সেটাও আমার জানা ছিল না। যাকে নীলিমা, আমি কাল দুপুরে আবার আসবো, তুমি একটু রগ রগে করে মাংস রেঁধে রেখো তো। সেই থেকে কি আপনাদের বন্ধুত্বে? না না, আমি ভাঙতে চাইনি। ও আসলে নীলিমাকে নিয়ে দিন দিন এতটাই অবসেসড হয়ে গেছিল যে আমাকেই দূরে ঠেলে দিচ্ছিল। আপনি কখনো মেটানোর চেষ্টা করেননি? হ্যাঁ, অনেক করেছি। ফোন করতাম, ফোন কেটে দিত। অফিসে দেখা করতে গেলে সেক্রেটারিকে দিয়ে বলে দিত যে ব্যস্ত আছি। তারপর? তবু আমি একদিন জোর করে ওর অফিসে ঢুকে যাই। মনোজ, দেখি তুই, আমার সেক্রেটারি তোকে বলেনি যে আমি এখন বিজি আছি? জানি তুই এখন আমাকে অ্যাভয়েড করছিস। আজ একটা এসপার ওসপার করবো বলে আমি তোর কাছে আজকে এসেছি। মানে তুই কি আমায় মারতে এসেছিস? মনোজ, তুই একথা ভাবলি কি করে আমি তোর গায়ে হাত দেব? না, ভাবলাম তোর আমার আর নীলিমা সম্পর্কটা তো পছন্দ নয়। আবার নিশ্চয়ই পছন্দ না। তুই নিজেও জানিস না বন্ধু তুই কোন পাকে ডুবে যাচ্ছিস দিন দিন। পাক? তা না তো কি, আমি সব খবর রাখি বন্ধু। নীলিমা দিনের পর দিন তোকে এক্সপ্লয়েট করে চলেছে। তোর থেকে সোনা দানা নগদ টাকা পয়সা সব হাতিয়ে চলেছে দিনের পর দিন। তোর বাড়িতে এখন বউ বাচ্চা আছে, তাদের কথা একবার ভাব। তুই তো ফতুর হয়ে যাবি এবার। আমার ভাবনাটা আমাকেই ভাবতে দে, তোকে পণ্ডিতি মেরে নাক গলাতে হবে না। আর ভালো হয় তুই যদি আমার অফিসে আর না আসিস। আমার মনে হয় এটাই আমাদের শেষ দেখা হওয়া উচিত। সেটাই যে আমাদের শেষ দেখা হবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর আজ ওর আত্মহত্যার খবর পেয়ে। আপনি কি করে জানলেন যে আত্মহত্যা? মার্ডারও তো হতে পারে। মার্ডার? না না, মনোজকে কে খুন করবে? আপনি কি বলছেন আপনি এটা? আমি কেন খুন করতে যাব মনোজকে? কারণ আপনার যথেষ্ট মোটিভ আছে তাই। মোটিভ? কি মোটিভ? সাহিত্যের ভাষায় যাকে বলে যৌন ঈর্ষা। কি যাতা বলছেন আপনি? আপনি নীলিমাকে অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে চান, হয় নিজে নয় অন্য কাউকে দিয়ে। নিজের পথের কাঁটা উপড়ে ফেলেছেন। হোয়াট রাবিশ! আমি মনোজকে বাঁচাতে গিয়েছিলাম, ও নীলিমার জালে দিন দিন জড়িয়ে পড়ছিল, আর আপনি বলছেন আমি মনোজকে খুন করেছি? আচ্ছা মেনে নিলাম, কিন্তু নীলিমা এইরকম স্বভাবের মেয়ে হলে তো আগে ও আপনাকে ফাঁসাতো। আপনি ফাঁসলেন না আর আপনার বন্ধু ভেসে গেল। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? আপনি আমাকে চেনেন না অফিসার। আমি যাকে বলে একদম শক্ত ধাতুতে গড়া। আমার টাকার অভাব নেই, আমি পোশাক বদলানোর মতন মেয়ে ছেলে বদলাই। নীলিমা একটু মিষ্টি করে কথা বলবে, ইনিয়ে বিনিয়ে চোখের জল ফেলবে, আর আমি গলে যাব। সেরকম বোকা হাদা বান্দা এই অলোক পোদ্দার নয়। আর মনোজ বাবু? মনোজ বরাবরই একটু বোকাশোকা গোছের ছিল, আর নীলিমার ঠিক এই জন্যেই মনোজকে ফাঁসাতে সুবিধে হয়েছিল। দিনের পর দিন মেয়েটা মনোজের থেকে দামি দামি গয়না, নগদ টাকা পয়সা সব বাগিয়ে নিত। আর আমার দৃঢ় বিশ্বাস মনোজের মারা যাওয়ার সাথে ওই মেয়েটারই ডেফিনেটলি কোনো যোগসূত্র আছে। থাকতেই পারে, মনোজ মজুমদারের মৃত্যুর সঙ্গে নীলিমা দেবীর যোগসূত্র থাকতেই পারে। অলোক পোদ্দার যদি সবটা সত্যি কথা বলে তাহলে তো সেটা আরো ভয়ঙ্কর হবে। কিন্তু স্যার পোস্টমর্টম রিপোর্ট তো বলছে সুসাইড। হ্যাঁ, সুইসাইড, অফকোর্স সুইসাইড। তবে অ্যাবেটমেন্ট অফ সুইসাইড, আত্মহত্যার প্ররোচনা দেওয়া কিন্তু সমান অপরাধ, সেটা ভুলো না। হ্যাঁ স্যার, সে তো বটে। একটা লোক, একটা সাকসেসফুল বিজনেসম্যান, তার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, সুন্দরী বউ, ঘরে একটা ফুটফুটে সুন্দর মিষ্টি মেয়ে সব ছেড়ে দিয়ে অন্য একটা মহিলার সঙ্গে সম্পর্কে জড়ালো, এমনকি সেই সম্পর্কের জন্য তার পুরনো বন্ধুত্ব ত্যাগ করে দিল।
আর তারপর কি করলো, নিজে একটা দেশি পিস্তল দিয়ে মাথায় ঠেকিয়ে সুইসাইড করলো। কেন, কারণটা কি? তাহলে স্যার বলো বলো। মানে ওই মেয়েটা নীলিমা, ওকে তাহলে তুলে নিয়ে আসি? ইমিডিয়েট তুলে নিয়ে এসো, তবে এখন অ্যারেস্ট করুন। আচ্ছা স্যার। মনে রেখো, এই ঘটনার জন্য যে নীলিমা দেবী দায়ী এরকম কোনো এভিডেন্স কিন্তু আমাদের হাতে নেই। হ্যাঁ স্যার। আগে জেরা হোক, তারপর দেখবো পর্দার পিছনে ঠিক কোন চরিত্র লুকিয়ে আছে। ছাড়ুন বলছি, ছাড়ুন। অফিসার ছাড়ুন বলছি, আমাকে কি করছেন? হ্যাঁ, আমার কিন্তু অনেক বড় বড় লোকের সাথে জানাশোনা আছে, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। নমস্কার নীলিমা দেবী, নমস্কার। আপনারা আমাকে এখানে ধরে এনেছেন কেন বলুন তো? ওই একটু গল্প গুজব করার জন্য। অফিসার, আপনাদের সাথে গল্প করে ফালতু সময় নষ্ট করার সময় আমার কাছে নেই। কিন্তু আমাদের অনেক সময় আছে জানেন, অঢেল সময়। আর আপনাকে কয়েকটা প্রশ্নও করতে চাই। প্রশ্ন? কি প্রশ্ন? আপনার পুরো নাম কি? কেন? বলুন না, বলুন না। নীলিমা, নীলিমা ভট্টাচার্য। সমাজপাড়ায় কতদিন আছেন? আমার বিয়ের পর থেকে আছে। আপনার স্বামী? আমার স্বামী নেই, মারা গেছেন। কি করে মারা গেলেন আপনার স্বামী? করলা নদীতে ডুবে মারা গেছিল। কতদিন আগে? প্রায় 7 বছর আগে। কি করতেন উনি? বাজারে একটা চায়ের দোকান ছিল। ও, তার মানে আপনার স্বামীর মৃত্যুর পর ওই চায়ের দোকানটা আপনি চালান? না, দোকানটা এখন বন্ধ আছে। তাহলে আপনার সংসার চলে কি করে? ছেলে মেয়ের পেছনে তো অনেক খরচা। আমার কোনো সন্তান নেই। বুঝলাম, কিন্তু আপনার একারই বা চলে কি করে? কি হলো, বলুন বলুন, চুপ করে থাকবেন না। আমি মানে কি, বলুন। আমি বাবুদের সঙ্গ দিই। কি 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 বলেন? বাবু? বাবু বলতে? মানে শহরের অনেক বড় বড় লোকেরা আমার ঘরে আসেন সময় কাটাতে। তার মানে আপনি একজন বুঝেছি বুঝেছি। আচ্ছা, মনোজবাবুর ব্যাপারটা কি বলেন তো? আপনার সঙ্গে নাকি মনোজবাবুর খুব ভালো সম্পর্ক ছিল। কে বলেছে? কিসের সম্পর্ক? সেটা তো আপনি ভালো করে বলতে পারবেন। হ্যাঁ, আর 5 জন বাবুর মতো উনি আমার বাড়িতে আসতেন, সময় কাটাতেন, ব্যাস। তাই যদি হতো তাহলে ওনার থেকে মোটা টাকা গয়না এসব নিতেন কেন? একদম বাজে কথা। আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে নীলিমা দেবী। কি প্রমাণ আছে আপনাদের কাছে? অলোক পোদ্দার প্রধান সাক্ষী। অলোক বাবু কি বলেছে আপনাদের? অলোকবাবু বলেছেন আপনি চাপ দিয়ে দিনের পর দিন মনোজবাবুর কাছ থেকে মোটা টাকা গয়না সব হাতিয়েছেন, আর তারপর ওনাকে ফাঁসিয়েছেন। বিশ্বাস করুন অফিসার, আমি মনোজ বাবুকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে উনি এরকম একটা কাণ্ড করবেন। মাইরি বলছি। ঠিক কি কারণে মনোজবাবু এরকম একটা সিদ্ধান্ত নিলেন বলতে পারবেন? আসলে মনোজ বাবুর সাথে আমার বুঝলাম। তার মানে গল্পটা হচ্ছে এই। আচ্ছা নীলিমা, আমি যদি রোজ তোমার ঘরে আসি তোমার সমস্যা হবে? সমস্যা কিসের? বরং আমি খুশি হব। আমি এলে না ওই সন্ধ্যের দিকে আসবো। আসলে আমি চাই না আমার আসার ব্যাপারটা কেউ জানুক। আচ্ছা বেশ, তাই হবে। আসবো, একটু মদ খাবো, তোমায় একটু আদর করব, আর তোমার হাতের রান্না খেয়ে গুটি গুটি পায়ে বাড়ি চলে যাবো। রাতের খাবার তাহলে এখানেই খেয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, সেরকমই তো ইচ্ছে। আসলে মানে কিন্তু আবার কিন্তু বিষয়, আমার যা আর্থিক অবস্থা তাতে আপনার জন্য সবকিছু রোজ রোজ করাটা মানে সব নিয়ে তোমায় ভাবতে হবে না। আমি তোমার একটা মাসওয়ারার ব্যবস্থা করে দেবো। ওই 50 মতো দিলে তোমার চলে যাবে আশা করি। 50 দিলে চলবে না? 50,000? হ্যাঁ, চলে যাবে, চলে যাবে। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, তোমার আমাকে খুশি করতে হবে, আমাকে খুশি রাখতে হবে, তাহলে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না।
হ্যাঁ, তারপর? আমার ঘরে ওনার আসা যাওয়া বেড়ে গেল, বলতে গেলে রোজই, প্রতিদিনই প্রায় খাওয়া দাওয়া, মদ খাওয়া সবই হতো আমার ঘরে। নীলিমা, মাংসটা কিন্তু একবার বানিয়েছো। না, আর দুপুর মাংস দাও তো। মাংস তো নেই। আর সে কি নেই মানে? নেই মানে নেই। মাংসের কত দাম জানো? আর তাছাড়া তুমি যা টাকা দাও তাতে তোমার মদ, সিগারেট এগুলো কিনতেই তো বেরিয়ে যায়। এত কিছু কি চলে বলো তো? কিন্তু চলার তো কথা। যে চালায় সেই জানে চলে কি না। যা, তাহলে তাহলে আর কি, সামনের মাস থেকে আরো 25 করে বাড়িয়ে দাও। আরো 25? হ্যাঁ দেবে। দেখো, হয় দেবে, তা না হলে অন্য পথ দেখবে। নীলিমা, আরে তুমি? অফিসে বসে বসে বোর হচ্ছিলাম, তাই তোমার কাছে চলে এলাম। কি করছো? ছাড়ো। ভেজা চুলে কিন্তু তোমায় দারুণ দেখাচ্ছে। আর গয়নাগাটি পরলে আমাকে আরো সুন্দর দেখতে লাগে। তো পরো না, কে বারণ করেছো তোমায় গয়না পরতে? থাকলে তো পরবো, তুমি তো আর দাও না আমাকে। আমি? হ্যাঁ তুমি। আচ্ছা শোনো, আমার একটা জড়োয়ার নেকলেস চাই। বলো কবে দেবে, বলো বলো। জড়োয়ার নেকলেস? সে তো অনেক দাম নীলিমা। শোনো বাবুর কথা। আচ্ছা তোমার কি টাকার অভাব নাকি? আমি জানি না, আমার জড়োয়ার নেকলেস চাই। ঠিক আছে, আমাকে একটু সময় দাও। আসলে আমার বিজনেসটা একটু ডাউন চলছে, বুঝলে? তাই? ঠিক আছে, আমার কিন্তু 1 সপ্তাহের মধ্যে জড়োয়ার নেকলেস চাই। আর যদি দিতে না পারো তাহলে আমার ঘরে তোমার আসা বন্ধ। নেকলেস হলো, হাতের বালা হলো, হীরের আংটিও হলো। আচ্ছা এবার কি তোমার থেকে গয়না নেওয়া যায় সেটাই ভাবছি। আরে কি হলো বলো না, এবার কোন গয়নাটা আমি তোমার থেকে নেব? তোমায় আগেই বলেছি আমার বিজনেস ডাউন চলছে, তবুও তোমায় নেকলেস, সোনার বালা এগুলো কিনে এনে দিয়েছি। আংটিটা তো আমার বউয়ের, প্রথম বিবাহ বার্ষিকীতে আমি ওকে গিফট করেছিলাম, সেটাও চুরি করে এনে আমি তোমাকে দিয়েছি। তবুও তোমার আশ মিটছে না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আচ্ছা এসব ছাড়ো। আচ্ছা বলো তো এবার আমায় কি দেবে? হীরের নাক ছাবি? তোমার দেখছি দিন দিন লোভ বেড়ে যাচ্ছে নীলিমা। দেখো, সব মানুষেরই তো লোভ থাকে তাই না? আমার যেমন গয়নার লোভ, আর তোমার আমার শরীরের প্রতি লোভ। এগুলো তুমি আমাকে এইভাবে শুষে নেবে? এরকম বলো না। দেখো, হীরের নাকছাবিটা আমি পেয়ে গেলে আর কোনো গয়না আমি তোমার থেকে চাইবো না, সত্যি বলছি। শুধু তুমি আমাকে একটা ফ্ল্যাট আর 10 লাখ টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও, তাহলেই হবে। তাহলেই তোমার মুক্তি। ফ্ল্যাট? 10 লাখ টাকা? হ্যাঁ, একটা 2 কামরার ফ্ল্যাট হলেই হবে। আসলে কি বলো তো, এই মশা ভর্তি খালপাড়ের বাড়িতে না আর থাকতে ভালো লাগছে না। নর্দমার পোকাকে তুলে অ্যাকোরিয়ামে রাখলেও সে নর্দমার পোকাই থাকে নীলিমা। তোমার অকাত আছে ফ্ল্যাটে থাকার? তাই নাকি? তা সম্পর্ক করার সময় মনে ছিল না যে কার সাথে শুচ্ছ? শুয়েছি, বেশ করেছি, তার জন্য টাকা দিয়েছি। এবারে সব সম্পত্তি তোমায় লিখে দিতে হবে নাকি? হ্যাঁ, দরকার পড়লে তাই দিতে হবে। একটা পয়সাও আর পাবে না তুমি। হীরের নাকছাবি, ফ্ল্যাট এসব তো দূরের কথা। যা বলছো সেটা ভেবে বলছো তো? হ্যাঁ, একটা বাজারি মেয়ে ছেলে, তার আবার কত শখ। তাই নাকি? তাহলে এবার বুঝবে যে এই বাজারি মেয়ে ছেলে কি করতে পারে। কি করবে তুমি? আমি থানায় যাব। থানা? হ্যাঁ থানা। থানায় গিয়ে বলবো যে তুমি দিনের পর দিন জোর করে আমার ঘরে এসে আমাকে রেপ করেছো।
আমার টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে পালিয়ে গেছো। ইনফ্যাক্ট আমি এটাও বলবো যে তুমি আমাকে গলা টিপে খুনও করতে চেয়েছো। নীলিমা, তুমি এতটা নীচ? আর আর শুধু থানায় যাব কেন, আমি তোমার বাড়িতেও যাব। তোমার বাড়িতে গিয়ে তোমার বউয়ের সামনে গিয়ে বলবো যে তুমি কিভাবে দিনের পর দিন তোমার বউকে ঠকিয়েছো। তোমার এই ভালো মানুষই মুখোশটা তোমার ওই বউ আর বাচ্চার সামনে না আমি টেনে খুলে দেব। একটা ব্যাপার কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। কোন ব্যাপারটা স্যার? মনোজ মজুমদারের ওপরে সম্প্রতি প্রচন্ড মানসিক চাপ তৈরি হয়েছিল, এবং সেটা নীলিমার কারণেই। মনোজের একটা রেপুটেশন ছিল, একদিকে সেটা নষ্ট হয়ে যাওয়ার ভয়, অন্যদিকে বউ বাচ্চার সামনে এক্সপোজ হয়ে যাওয়ার ভয় আছে। সেটার সঙ্গে মিথ্যে রেপ কেস। এ তো দেখছি স্যার ভয়ঙ্কর ব্যাপার। ভয়ঙ্কর তো বটেই। মনোজবাবুর জায়গায় নিজেকে রেখে একবার ভাবার চেষ্টা করো, জাস্ট একবার ফিল করবার চেষ্টা করো। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। তার উপর ছোটবেলার বন্ধু অলোক পোদ্দার ওর পাশে ছিল না। অলোকবাবুর সঙ্গে তো মনোজবাবু নিজেই সম্পর্ক ছেদ করেছে, এটা তো অলোকবাবু আমাদের নিজেই বলেছেন। অর্থাৎ মনোজবাবু একেবারে শেষ মুহূর্তে একা হয়ে পড়েছিল, ফাঁদে পড়ে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছিল। কিন্তু স্যার শেষ মুহূর্তে কি হয়েছিল, কি ঘটেছিল? সেটা জানার একটাই উপায় আছে। কি উপায় স্যার? রিকনস্ট্রাকশন, মানে ঘটনার পুনর্নির্মাণ। আচ্ছা রাধিকা, তোমার মনে আছে মনোজবাবুর বডিটা ঠিক কোথায় পড়েছিল? এই তো স্যার, এই সিঙ্গেল সিটটার সামনে। তার মানে ধরে নেওয়া যেতে পারে মনোজবাবু নিজেকে গুলি করবার সময় এই সিঙ্গেল সোফাটায় বসেছিলেন। ওনার ওয়াইফ বাড়িতে ছিল না। হ্যাঁ, ওই সময় উনি ওনার মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। তার মানে আমরা ধরে নিতে পারি ওনার ওয়াইফ মেয়েকে স্কুলে আনতে যাওয়ার আগে স্বামী স্ত্রীর মধ্যে কিছু কথাবার্তা হয়েছে। এই তোমার ফ্লাক্সে চা করা রইলো, খেয়ে নিও। এই কি হলো? ফ্লাক্সে চা করা রইলো, খেয়ে নিও। তুমি কোথাও যাচ্ছ? আরে রায়কে স্কুল থেকে আনতে যাচ্ছি। ফিরতে দেরি হবে? কেন বলো তো? না, এমনি। যাও, দেরি করো না। আসছি। ওনার ওয়াইফ চলে যাওয়ার পর আসে সেই শেষ মুহূর্ত। ঠিক স্যার। প্রচন্ড মানসিক চাপ, মারাত্মক টেনশন, আর তারপর নিদারুণ ভয়। থানায় গিয়ে বলবো যে তুমি দিনের পর দিন জোর করে আমার ঘরে এসে আমাকে রেপ করেছো, আমার টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে পালিয়ে গেছো। ইনফ্যাক্ট আমি এটাও বলবো যে তুমি আমাকে গলা টিপে খুনও করতে চেয়েছো। আর শুধু থানায় যাব কেন, আমি তোমার বাড়িতেও যাব। তোমার বাড়িতে গিয়ে তোমার বউয়ের সামনে গিয়ে বলবো যে তুমি কিভাবে দিনের পর দিন তোমার বউকে ঠকিয়েছো। তোমার এই ভালো মানুষই মুখোশটা তোমার ওই বউ আর বাচ্চার সামনে না আমি টেনে খুলে দেবো। আপনার আবার বন্দুকের কি দরকার দাদা? আপনি চালাতে পারবেন তো? না লাগলে শুধু শুধু কিনবেন না।
তারপরেই কি ভয়ঙ্কর স্যার। খুব সম্ভবত সেদিন মনোজ মজুমদারের শেষ মুহূর্তটা ঠিক এই রকমই ছিল। তাহলে এবারে নীলিমা দেবীর সঙ্গে কিছু কথা এখনো বাকি আছে। আপনি বলছেন আপনি মনোজবাবুকে ভালোবেসেছিলেন, একটা লোককে ফাঁদে পেলে তার সর্বস্ব লুটে নিলেন, আবার বলছেন ভালোবেসেছিলেন। এই আপনার ভালোবাসার নমুনা? বিশ্বাস করুন অফিসার, আমি আসলে লোভে পড়ে গেছিলাম। এত বড় লোক দেখে আমি বুঝতে পারিনি অফিসার। সেদিনও মনোজ বাবু আমাকে বারবার বলছিল। প্লিজ নীলিমা, প্লিজ, তুমি এতটা নির্দয় হয়েও না। আমার একটা বউ আছে, একটা ছোট বাচ্চা আছে, সমাজে আমার একটা সম্মান রয়েছে। তুমি আমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিও না প্লিজ। ও, তুমি তোমার বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করবে, আর আমি এই ঘরে কষ্ট পেয়ে পচে মরে যাব বলো? এই শোনো, অত কথা আমি জানি না। আমার টাকা আর গয়না আর বাড়ি চাই। নীলিমা, আমার মা একজন ক্যান্সারের রোগী, সেটা তুমি জানো। মায়ের ট্রিটমেন্টের জন্য কারি টাকা খরচ হচ্ছে। আমি যদি অতগুলো টাকা পয়সা তোমাকে দিতে যাই, মায়ের ট্রিটমেন্টটাই বন্ধ হয়ে যাবে, মা মারা যাবে নীলিমা। তাতে আমি কি করব বলো তো? দেখো, আমি তোমার থেকে একটা এককালীন টাকা চেয়েছি, আর তুমি এমন ভাব করছো যেন তোমার গোটা সম্পত্তিটাই আমি চেয়ে নিয়েছি। তাছাড়া আমি যে দিনের পর দিন সব বাবুদের সঙ্গ ছেড়ে তোমাকে সঙ্গ দিয়েছি, এইটুকু তো আমার প্রাপ্যই, তাই না? শোনো, অত কথা আমি জানি না। আমার টাকা আর বাড়ি চাই। 3 দিনের মধ্যে তুমি আমাকে সবটা দেবে। আর যদি দিতে না পারো, তাহলে তোমাদের মতো বেটা ছেলেদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। দেখুন, আমি বলবো না আপনি বামন হয়ে হাতে চাঁদ ধরতে চেয়েছিলেন, বরং বলবো আপনি ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছেন। আপনার এই লোভে হুমকিতে একটা মানুষের জীবন শেষ হয়ে গেল। শুধু তাই নয়, একটা সংসার পুরে ছরকার হয়ে গেল। আপনারই জন্য, আপনারই লোভে মনোজবাবু নিজেকে শেষ করে দিয়েছেন। এটা কত বড় অপরাধ আপনি জানেন? আপনি তৈরি থাকুন, এর জন্য আপনাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি পেতেই হবে। লোভ মানুষের জীবনে ষড়রিপুর মধ্যে অন্যতম রিপু হচ্ছে লোভ। এই লোভের জন্য মানুষ যুগে যুগে কালে কালে নিজেকে ধ্বংস করেছে আর অন্যের জীবনকেও নষ্ট করেছে। ঠিক যেমন নীলিমার লোভে অকালে চলে যেতে হলো মনোজবাবুকে। তাই সাবধান, জীবনকে সংযত রাখুন, সতর্ক থাকুন, না হলে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীদের যা পরিণতি হয়, আপনারও কিন্তু তাই পরিণতি হতে পারে। তাই সাবধান হন আপনি, সাবধান হও বাংলা।